হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অধ্যায় 16 পরিমিতির অনুশীলনী 16.2 এর দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আমাদের ইতিমধ্যেই কিন্তু আমরা 16.2 এর 1 থেকে 5 পর্যন্ত প্রশ্ন এবং বেসিক নিয়ে আলোচনার ভিডিও আপলোড করেছি, তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখবে। আর আজকে হচ্ছে আমরা এই অধ্যায় 16 পরিমিতি অনুশীলনী 16.2 এর আমরা 6 থেকে 10 পর্যন্ত অঙ্কের সমাধান করব আজকে। তা আমরা যদি প্রশ্নের সমাধানগুলো করতে যাই, আমরা কিন্তু আগেই বলেছি যে পরিমিতি তোমাকে পাঠতে হলে অবশ্যই সূত্রগুলো তোমাকে মুখস্থ জানতে হবে। তো তোমরা অবশ্যই, আমি আশা করি যে তোমরা সূত্রগুলা মুখস্থ করে ফেলছো এতক্ষণে কিন্তু। তো যদি সূত্রগুলা তোমাদের মনে না পড়ে, তোমরা অবশ্যই সূত্রগুলো একবার দেখে নাও। কারণ আমরা অঙ্ক এটা করতে গেলে, মানে অঙ্ক এখন স্টার্ট করলেই সূত্র, সূত্র ছাড়া কোনো কথা নেই। তাহলে আমরা এখন এই স্টার্ট করতে গেলে যেহেতু সূত্রগুলো একটু দেখে নাও। আমি সূত্রগুলো আশা করছি তোমরা দেখে ফেলছো। প্রয়োজনে ভিডিও পজ করে তারপর একবার পড়ে নাও সূত্রগুলো পড়ার পরে আমরা আজকে আমাদের প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্নটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। এই 6 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছি কি, একটি আয়তক্ষেত্রের, দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ বের করো। তাহলে আমাদেরকে এখানে এই যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে, আর আমাদেরকে কি করলো, মান দিল কি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিল, আর দৈর্ঘ্য বলছে 6 মিটার কম হলে সেটা বর্গক্ষেত্র হয়। একটু বিষয়টা খেয়াল করো। এই যে 6 নম্বর প্রশ্ন, আমি চিত্র আঁকা লাগবে না তোমরা, তারপরে হচ্ছে চিত্রটা আমি আঁকিয়ে দেখাচ্ছি। এখানে একটু খেয়াল করো। এই যে মনে করো এটা হচ্ছে কি আয়তক্ষেত্র, কেমন, এটা আয়তক্ষেত্র। তাহলে আমরা ধরে নিলাম আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স, দৈর্ঘ্য কি এক্স, এটা আমরা ধরে নিতাম। তারপরে লিখি, মনে করি, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স মিটার, কেমন। তাহলে এবার প্রস্থ কি হবে, আয়তক্ষেত্রের প্রস্থ হবে, এই যে আমার এই দৈর্ঘ্যটা যদি এই দৈর্ঘ্যটা যদি কি করি, আমি 6 মিটার কমাই, ধরো 6 মিটার কমাইছি, এতটুকু হয়েছে, ঠিক আছে, 6 মিটার কমাইলাম, এতটুকু হয়েছে, তার মানে x-6, তার মানে কি x-6। আমার এখানে 6 মিটার কমানোর পরে যে x-6 হইলো, এই x-6 হওয়ার পরে আমার এই যে প্রত্যেকটা বাহু কিন্তু সমান এখানে। তাই প্রত্যেকটা বাহু বলতে, যেমন এটা x-6, আবার এটাও x-6 হবে, এটা x-6, এটাও কি হবে, x-6 হবে। তাহলে এটা তো আগে থেকে x-6 ছিল, আমরা এটা বুঝতে পারতেছি। তার মানে এটা আমাদের ছিল কি প্রস্থ। তাহলে প্রস্থ কি হবে, x-6 মিটার। তোমরা চিত্রটা না আঁকলেও চলবে, অঙ্কটা এখান থেকে শুরু হবে। এবার হচ্ছে আমরা লিখবো প্রশ্ন মতে আমাদেরকে ক্ষেত্রফলটা দিয়ে দিল কি 160 বর্গমিটার। তাহলে আমরা এখানে লিখবো প্রশ্ন মতে, এই যে দৈর্ঘ্য হচ্ছে এক্স ইন্টু প্রস্থ হচ্ছে x-6 ইকুয়ালস টু হচ্ছে কত, 160। তারপর হচ্ছে আমরা এখানে গুণ করবো, x² - 6x ইকুয়ালস টু হচ্ছে 160। 160কে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এটা এই পাশে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে ওই পাশে আর কিছু নেই, জিরো। এবার এখানে আমরা করবো মিডল টার্ম। তো মিডল টার্ম করলে হচ্ছে 16 এবং 10 যদি গুণ করি তাহলে হয় 160, আর 16 থেকে 6 বাদ দিলে হবে, 16 থেকে 10 বাদ দিলে হবে 6। তাহলে x² - 16x প্লাস হবে 10x মাইনাস 160। তো এবার হচ্ছে আমরা এখানে কি করব, জাস্ট এখানে যে x² - 16, এখান থেকে আমরা যদি একটা x কমন নিই তাহলে x-16 থাকে, আর যদি আমরা এখানে +10 কমন নিই তাহলে থাকে x-16 ইকুয়ালস টু হচ্ছে 0। এখানে 0 দিই নাই আমরা, যাই হোক। এরপর হচ্ছে দুই পাশ থেকে x-16 কমন নিলে আর থাকে কি x+10 ইকুয়ালস টু 0। এখন এই যে দুইটা রাশির গুণফল যখন 0 হয় তখন তাদেরকে আমরা আলাদা আলাদা করে 0 লিখতে পারি। তাহলে হয় x-16 ইকুয়ালস টু হচ্ছে 0, অথবা x+10 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখানে এই যে -16 এ পাশে গেলে হবে +16, আর এই পাশে এটা গেলে হবে -10। তাহলে মাইনাসের মান কখনো পরিমাপে গ্রহণযোগ্য নয়, মানে পরিমাপের কোনো মান কখনো ঋণাত্মক হইতে পারে না। তাহলে আমরা এখানে লিখবো যা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কেমন। এটা হচ্ছে আমাদের এই যে -10, যেটা এটা গ্রহণযোগ্য নয়, তাহলে এটা গ্রহণযোগ্য। তাহলে এখানে 16 হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে আহ লিখবো হচ্ছে সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে x সমান হচ্ছে 16 মিটার, এটা আমরা পাইলাম। এবং আয়তক্ষেত্রের প্রস্থ সমান হচ্ছে x-6, অর্থাৎ 16 - 6 মানে হচ্ছে 10 মিটার। ঠিক আছে, এটা ছিল কি 10 মিটার।
তাহলে আমাদের এই যে 6 নাম্বার প্রশ্নে আমাদের চাইলো কি যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ বের করে, যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ বের করে। তাহলে আমরা আয়তক্ষেত্রটির অবশ্যই এখানে দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলছি, আশা করি প্রত্যেকেটা বুঝছো। এরপরে হচ্ছে আমাদের 7 নাম্বার প্রশ্ন। এরপর হচ্ছে আমরা আমাদের 7 নাম্বার প্রশ্নটা একটু যদি দেখি। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে কি বললো, একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3 ভাগের 4 অংশ, মানে সামান্তরিকের ভূমি উচ্চতা 3 ভাগের 4 অংশ দেওয়া আছে এবং ক্ষেত্রফল 363 বর্গ মিটার বলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা যদি এটা করতে যাই, একদম ইজি অঙ্ক, তুমি শুধু একটু খেয়াল করো, মনোযোগ সহকারে একটু দেখো, শুধু আমি করে দিচ্ছি। এটা বলছে কি ভূমি উচ্চতা 3 ভাগের 4 অংশ। তাহলে আমরা লিখি, মনে করি যেহেতু উচ্চতার বলছে, উচ্চতার সাথে র আছে, তাহলে আমরা লিখবো মনে করি সামান্তরিকের উচ্চতা সমান হচ্ছে এক্স মিটার। কেমন, যেহেতু বর্গ মিটার আছে তাহলে মিটার দিব। তাহলে সামান্তরিকের ভূমি হবে ওই যে কি বলছে 3/4 অংশ না, তার মানে এক্স এর 3/4, তাহলে এক্স এর 3/4 মিটার। কেমন, তো এর মানে হচ্ছে গুণ, তাহলে 3x/4 হবে। কেমন, 3x/4 মিটার। এটা হচ্ছে আমাদের সামান্তরিকের ভূমি। আমাদেরকে টোটাল ক্ষেত্রফল বললো কি 363 বর্গ মিটার, এটা 363 বর্গ মিটার। এখন আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখন লিখবি প্রশ্ন মতে এই যে 3x/4 ইন্টু উচ্চতা হচ্ছে x ইকুয়ালস টু হচ্ছে কত 363। এখানে হচ্ছে যে একটু খেয়াল করো, 4 এটার পাশে ভাগ অবস্থা আছে, তাহলে ওই পাশে গেলে হবে গুণ, আর এখানে 3 এবং x দুইটা গুণ হলে কি হবে, এক্স স্কোয়ার হবে। তাহলে 363 ইন্টু হচ্ছে 4, আর 3 এটার পাশে আছে গুণ অবস্থা, পাশে গেলে হবে ভাগ, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 363 ইন্টু 4/3। কেমন, আচ্ছা স্কোয়ার ও পাশে গেলে কি হবে, রুট হবে। কেমন, স্কোয়ার পাশে গেলে রুট হবে। আমরা এখানে জাস্ট একটু ক্যালকুলেশন করবো সিম্পল। এখানে হচ্ছে এই যে 363 গুণ হচ্ছে কত 4 ডিভাইডেড বাই হচ্ছে কত 3, তাহলে হচ্ছে 484 কে রুট করলে মেবি 22 হবে। হ্যাঁ 22 মানে 22। তাহলে সুতরাং এক্স এর মান হচ্ছে 22। তাহলে এক্সটাকে উচ্চতা, তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম। আমরা লিখবো সুতরাং সামান্তরিকের উচ্চতা সমান হচ্ছে এক্স ইকুয়াল 22 মিটার এবং সামান্তরিকের ভূমি হচ্ছে অনলি যে 3x ডিভাইডেড বাই কত 4। কেমন, তো এটা যদি আমরা মানগুলো লিখি তাহলে লিখতে হবে কি যে 3 × 22 ডিভাইডেড বাই 4 মিটার। কেমন, তো এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। 3 আর 22 গুণ দিলে 66 হবে, ভাগ হবে 4, তাহলে 4 দিলে কত হয় 16.5, তাহলে 16.5 মিটার। তাহলে আমরা সামান্তরিকের ভূমি এবং উচ্চতা বের করছি। আশা করি প্রত্যেকে এই যে 7 নাম্বার প্রশ্নটা বুঝছো, মানে 7 নম্বর প্রশ্নের সমাধানটা বুঝছো। প্রশ্ন বুঝে তো আমাদের কাজ নেই, আমাদেরকে প্রশ্ন বুঝে তারপর আনসারটা বুঝতে হবে। এরপর হচ্ছে 8 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। আমাদেরকে 8 নম্বর প্রশ্নে বললো কি একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, মানে বর্গক্ষেত্রেরও সমান। দেখো প্যাস্ট লাগাচ্ছে, সামান্তরিকের সাথে বর্গক্ষেত্রের একটা ঝগড়া লাগানোর চেষ্টা করতেছে। আচ্ছা দেখি, তো বলছে কি সামান্তরিকের ভূমি 125 মিটার, উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করো। যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফলের সাথে বর্গক্ষেত্রের কানেকশন লাগাইছে, তাহলে আমরা সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দিয়ে আগে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করে নিই। তাহলে আমরা এখন লিখবো কি, এখানে আমরা লিখবো হচ্ছে যে এটা কত নাম্বার 8 নাম্বার। কেমন, এখানে সামান্তরিকের ভূমি সমান হচ্ছে 125 মিটার, সামান্তরিকের উচ্চতা সমান হচ্ছে 5 মিটার। তাহলে সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল, একদম সিম্পল অঙ্ক, এটার মতো ইজি অঙ্ক আমার মনে হয় না পুরো পরিমিতির অধ্যায় আছে। তাহলে হচ্ছে এটা হবে কি ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 125 ইন্টু 5, এটা হবে কত বর্গ মিটার। কেমন, এখান থেকে একক হবে, তাহলে 125 গুণ দিলে হবে 625 মেবি। হ্যাঁ 625 বর্গ মিটার। কেমন, আচ্ছা এরপর হচ্ছে আমরা যদি এখানে জাস্ট লিখি একটু কি যে সামান্তরিকের ক্ষেত্রফলটা কার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। কেমন, তাহলে আমরা এখন লিখবো সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে পারি না, এটা বর্গক্ষেত্রের
ক্ষেত্রফল সমান হচ্ছে কত, যে 625 বর্গ মিটার। কেমন, এবার আমরা লিখতে পারি হচ্ছে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, ঠিক আছে, সমান হচ্ছে কত 625, স্কয়ারের পাশে গেলে হবে রুট, তাহলে সুতরাং বাহুর দৈর্ঘ্য সমান হবে যে রুট ওভার 625, তাহলে সুতরাং এই যে বাহুর দৈর্ঘ্য হবে কি রুট ওভার 625 মানে হচ্ছে 25, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি এই 25 মিটার হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে একটু রুট ওভার করে দেখি আসলে এটা হয় কিনা। হ্যাঁ 25, এটা বাহুর দৈর্ঘ্য। কেমন, আমাদেরকে বাইর করতে বলছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তা আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে এবার লিখবো সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে √2 ইন্টু 25, এটা লিখে দিব আমরা। তাহলে √2 ইন্টু 25 কত হয়, √2 ইন্টু হচ্ছে 25, তাহলে এটা হচ্ছে কত, এই যে 35.35 মিটার। এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের কর্ণ, মানে আমাদের এই যে সামান্তরিকের সাথে বর্গক্ষেত্রের একটা কানেকশন লাগাই দিয়ে যে অঙ্কটা দিল আমাদেরকে, যে সমস্যা দিল, এই সমস্যার সমাধান আমরা করছি, আশা করি প্রত্যেকে এটা বুঝছো। তো এবার হচ্ছে আমরা আমাদের পরবর্তী যে অঙ্কটা, সেটা হচ্ছে কি আমাদের 9 নম্বর প্রশ্ন। এবার 9 নম্বর প্রশ্ন কি বলছে, মোস্ট ইম্পর্টেন্ট 9 নম্বর এবং 10 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা আমার কথা বিশ্বাস না হইলে ভালো করে দাগাই রাখো, আর ওই প্রশ্নের পাশে দিয়ে আমার নাম লিখে রাখো বা আমার চ্যানেলের নাম লিখে রাখো। যদি এই প্রশ্নটা তোমাদের গুরুত্বপূর্ণ না হয়ে থাকে, তোমরা গাইড বই চেক করে দেখিও, এই প্রশ্নটা নিয়ে প্রচুর প্রশ্ন আছে, মানে প্রচুর সৃজনশীলের মধ্যে এই প্রশ্নটা উল্লেখ আছে, তোমরা এটা একটু চেক করে নিবা প্রয়োজনে। এবার হচ্ছে আমার প্রশ্নটা পড়ি, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, মানে দুইটা বাহুর দৈর্ঘ্য আমাদেরকে দিয়ে দিল। এর ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 28 সেন্টিমিটার হলে অপর কর্ণ মানে ওই যে বৃহত্তম কর্ণ, মানে একটা চতুর্ভুজের কর্ণ দুইটা হয় আমরা জানি, তাহলে একটা দেওয়া আছে আর একটা আমাদেরকে বের করতে বলছে। এটা যদি আমরা করতে চাই, আমরা জাস্ট হচ্ছে প্রথমে আমরা সামান্তরিকটা একটু এঁকে নিব। 9 নাম্বার, প্রথমে আমরা একটু সামান্তরিকটা এঁকে নিই। এই যে এক পাশে আমরা সামান্তরিকটা একটু এঁকে নিব, এটা হচ্ছে কি আমাদের সামান্তরিক। এই অঙ্কটা দুই ভাবে করা যায়, আমি একদম ইজি ওয়েতে তোমাদেরকে করে দিব আজকে। এটা হচ্ছে আমাদের সামান্তরিক, কেমন, এ বি সি ডি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সামান্তরিক। তাহলে সামান্তরিকের যে এটা হচ্ছে বৃহত্তম কর্ণ মানে বড় কর্ণ এটা, আর এটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ। তা আমরা আরেকটা জিনিস জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই যে একটা আরেকটার উপর দিক গেল না, এই যে যাওয়ার কারণে তারা একজন আরেকজনকে অর্ধেক করে ফেলছে, মানে এদিকে অর্ধেক ওইদিকে অর্ধেক। কেমন, এই যে ও এ এবং ও সি কি অর্ধেক অর্ধেক মানে সমানেরা। যাই হোক, আমাদেরকে সামান্তরিকের দুইটা বাহু, একটা দিচ্ছে কি 30 আর একটা দিচ্ছে কত 26। তাহলে এটা 30 হলে এটাও 30, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদের পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এটা 26 হলে এটাও কি 26। ক্ষুদ্রতম কর্ণ আমাদেরকে কত দিল 28, এই যে দেখো 28 দিল, কেমন 28 সেন্টিমিটার আছে। তাহলে এদিকে 14 হবে, এদিকে 14 হবে, কেন, ওই যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এ পর্যন্ত বুঝছো চিত্রটা, আশা করি সবাই বুঝছো এটা। আমরা এখন আমাদের পরবর্তী কার্যক্রম একটু বিবরণ দিতে হবে, আমরা যে কাজটা করছি একটু বিবরণ দিতে হবে। লিখতে হবে কি, মনে করি এবিসিডি সামান্তরিকের বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে, এই যে একটা হচ্ছে কি এডি ইকুয়াল বিসি ইকুয়াল 30, লিখবো আমরা এডি ইকুয়াল বিসি ইকুয়াল 30 সেন্টিমিটার, এবং আরেকটা কি এই যে এবি ইকুয়াল সিডি ইকুয়াল হচ্ছে কত 26 সেন্টিমিটার। এটা আমরা দাঁড়িয়ে দিলাম। তারপর হচ্ছে কি একটা কর্ণ আছে, ক্ষুদ্রতম কর্ণ এসি ইকুয়াল 28 সেন্টিমিটার, এটা লিখতে হবে কিন্তু। আচ্ছা, এবং বৃহত্তম কর্ণ হইল কি বিডি, কেমন, বৃহত্তম কর্ণ বিডি। আচ্ছা, এখন এই যে ও এ এবং ওসি কি হবে, সমান হবে না, ও এ ইকুয়াল ওসি ইকুয়াল কত 14 সেন্টিমিটার, এটা লিখলাম। আচ্ছা, এবার আমরা এখানে অনেকগুলো ত্রিভুজ পাচ্ছি কিন্তু,
আমরা মধ্যমাযুক্ত ত্রিভুজ খুঁজবো। এখানে মধ্যমাযুক্ত, আমরা এখন যে কাজটা করবো এটার জন্য মধ্যমাযুক্ত ত্রিভুজ খুঁজবো। তো এটা হচ্ছে আমাদের এই যে এবিসি ত্রিভুজ, এখানে একটা মধ্যমা আছে, এই যে এটা মধ্যমা, ঠিক আছে। এবিসি ত্রিভুজের এটা এসি বাহু, এই যে আমরা এই ত্রিভুজটা ধরবো, শুধু অনলি এই ত্রিভুজটা, ঠিক আছে। এবিসি ত্রিভুজ এটা হচ্ছে কি এই তৃতীয় বাহু, আর তৃতীয় বাহুর উপর একটা মধ্যমা আছে না, এই ত্রিভুজটাকে আমরা ধরবো। তো এই মধ্যমাযুক্ত একটা ত্রিভুজ নিলাম, লিখবো কি এবিসি ত্রিভুজ। এখন লিখবো কি এবিসি ত্রিভুজ। একটা সূত্র দিব আমরা, সেটা হচ্ছে একদম নতুন করে তোমরা শুনবা, একেবারে আসমান থেকে পড়ার কোনো কিছু নেই, একদম ইজি একটা সূত্র। এই অঙ্কের জন্য এই সূত্র দিয়ে করলে অঙ্কটা সহজে করা যায়। এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এটা তোমাদের যারা বিজ্ঞান শাখায় আছো তাদের উচ্চতর গণিত বইয়ের মধ্যে দ্বিতীয় অধ্যায়ে এই প্রশ্নটা, মানে এই সূত্রটা নিয়ে আলোচনা করা আছে। তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, এটা অনুসারে, কেমন অনুসারে। আচ্ছা, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কেমনে ব্যবহার করবো এখন? এটা হচ্ছে ওই যে আমরা বলছি যে আমরা মধ্যমাযুক্ত ত্রিভুজ খুঁজবো। তাহলে মধ্যমাযুক্ত ত্রিভুজে মধ্যমা যে বাহুর উপর আছে ওই বাহু বাদে বাকি দুইটা বাহু আছে না, একটা এবি একটা কি বিসি। এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এবি স্কোয়ার আর কি বিসি স্কোয়ার, এদের সমষ্টি। তাহলে আমরা লিখবো এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার সমান হচ্ছে কি ওই যে তৃতীয় বাহুকে এসি, তাহলে এসির অর্ধেক মানে অর্ধেককে ওএ, তাহলে ওএ স্কোয়ার লিখবো। একটু ভালো করে এটা বুঝো। আর মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে ওবি স্কোয়ার, এই দুইটার সমষ্টির দ্বিগুণের সমান। সূত্রটা বুঝতেছো? আমি আবারও বলছি, ত্রিভুজের মধ্যমাযুক্ত বাহু যেটা, এটা ছাড়া আর আরো দুইটা বাহু আছে না, এই দুইটা বাহুর একটা এবি স্কোয়ার একটা কি বিসি স্কোয়ার, মানে এদের উপর ক্ষেত্রফল করলে কি হবে বিসি স্কোয়ার বা এবি স্কোয়ার হবে। এবার হচ্ছে তৃতীয় বাহুর অর্ধেক ওএ, ও এর উপর ক্ষেত্রফল করলে কি হবে ওএ স্কোয়ার। আর তৃতীয় বাহুর মধ্যমাকে ওবি, তাহলে ওবি স্কোয়ার। এবার আমাদের শেষ, খেলা শেষ কিন্তু এখানে আমরা এবার শুধু সমাধানটা করব। তাহলে এ বি এর মান হচ্ছে কত 26, এই যে এ বির মান কত 26 স্কোয়ার, প্লাস বিসি এর মান হচ্ছে কত, বিসি এর মান হচ্ছে 30, তাহলে 30 হোল স্কোয়ার সমান 2 ইন্টু ও এর মান হচ্ছে 14 স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার, সরি সেকেন্ড ব্র্যাকেট হবে এখানে। 26-এর উপর স্কোয়ার দিলে হবে 676 প্লাস 30-এর উপর স্কোয়ার দিলে হবে 900 সমান 2 ইন্টু 14-এর উপর স্কোয়ার দিলে হবে 196 প্লাস ওবি স্কোয়ার। এখানে ওবি এটা যেহেতু ওবির মান বের করবো আমরা, ওবিটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। 2 এর পাশে কি অবস্থায় গুণ অবস্থা আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে ভাগ হবে, এটা বুঝে নাও একটু। তাহলে 196 প্লাস ওবি স্কোয়ার সমান এখানে 676 আর 900 যোগ করলে হবে 1576 ডিভাইডেড বাই 2। 196 পাশে প্লাস, ওই পাশে গেলে হবে মাইনাস, তাহলে 1576 ডিভাইডেড বাই হচ্ছে 2, 788 লিখবো কি 788 মাইনাস হচ্ছে 196। তাহলে এখানে দেখো একটু, যে ও বি এর উপর যে স্কোয়ারটা আছে ওই পাশে গেলে হবে রুট ওভার, তাহলে 788 মাইনাস হচ্ছে 196, এটা হচ্ছে 592 কে আমরা এখন রুট করব। তাহলে রুট ওভার 592 কে রুট করলে হবে 24.33। সুতরাং ওবি ইকুয়াল হচ্ছে 24.33। এখন একটু খেয়াল করো, আমরা বের করবো কি ওই যে বিডি বের করবো না, তাহলে বিডি এর অর্ধেক ওবি পেলাম আমরা, ঠিক আছে। তাহলে ওবি কে এখন ডাবল করলে আমরা বিডি পেয়ে যাবো, তাহলে বিডি হচ্ছে বৃহত্তম কর্ণ। এবার লিখবো সুতরাং বৃহত্তম কর্ণ সমান হচ্ছে বিডি ইকুয়ালস টু 2 ইন্টু ওবি, ওবি কে 2 ইন্টু 24.33 অর্থাৎ 48.66 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এই যে বৃহত্তম কর্ণ, মানে সামান্তরিকের বৃহত্তম কর্ণটা আমরা বের করলাম। কেমন, এটা হচ্ছে আমাদের এই যে 9 নং প্রশ্নের সমাধান। একেবারে জটিল একটা প্রশ্ন, এটার আরেকটা সিস্টেম আছে যেটা হচ্ছে প্রায় 2 পৃষ্ঠার উপর হয়ে যায় অঙ্ক। তো এত বড় একটা সিস্টেমকে আমি তোমাদের জন্য মাত্র অল্প একটু জায়গার মধ্যে, তুমি শুধু অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা এখানে একটু বুঝবা, তাহলে মোটামুটি তোমার কি এখানে খেলাটা শেষ। তুমি যদি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা না বোঝো, প্রয়োজন ওই অংশটা, ওই অংশের ভিডিওটা আরেকবার একটু ভালো করে দেখবা, রিভার্স করে আবার এটা একটু দেখো। এরপরে হচ্ছে আমরা আমাদের আজকের যে প্রশ্নটা, সেটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন। সরি 9 নম্বর তো করলাম, এবার হচ্ছে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন আমাদেরকে বললো কি একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। তাহলে আমরা জানি রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। এরপর আমাদেরকে বললো ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার। আমরা একটু লিখি এটা এখানে, রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা
সীমা সমান হচ্ছে 180 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে সুতরাং রম্বসের এক বাহুর দৈর্ঘ্য, রম্বসের বাহুর দৈর্ঘ্য হবে আমরা জানি রম্বসের প্রত্যেক বাহু সমান, তাহলে পরিসীমা মান হচ্ছে 4 বাহুর যোগফল। তাহলে 180 কে 4 দ্বারা ভাগ দিলে আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে 180 কে 4 দ্বারা ভাগ দিলে হবে 45। তাহলে 45 সেন্টিমিটার হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য। ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে, বৃহত্তম কর্ণ বের করতে হবে। তাহলে ক্ষুদ্রতম কর্ণ এই ঠিক একই রকম এর মতোই, তোমার ওই যে 9 নম্বর প্রশ্নের মতো, তবে ওইটা সামন্তরিক, এটা হচ্ছে রম্বস। তফাৎটা হচ্ছে এই জায়গায়, কর্ণ হচ্ছে কত 54 সেন্টিমিটার, আর বৃহত্তম কর্ণ বের করতে হবে। বৃহত্তম কর্ণ বের করে কি করতে হবে, ওই যে আমরা জানি যে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল কি হাফ ইন্টু কর্ণ দৈর্ঘ্য গুণফল। তাহলে অপর কর্ণ বের করে ক্ষেত্রফল বের করতে পারবো কর্ণ দুইটাকে গুণ করে অর্ধেক করে দিলে। তাহলে আমরা লিখবো বৃহত্তম কর্ণ, অপর কর্ণ মানে কি বৃহত্তম কর্ণ, এটা সমান হচ্ছে হোয়াট, আমরা আগে কর্ণটা বের করবো কেমন। এটার জন্য একটু খেয়াল করো, আমরা যদি একটা রম্বস আঁকার চেষ্টা করি, একটু একটা রম্বস আঁকার চেষ্টা করলে রম্বস হচ্ছে এরকম কেমন। আচ্ছা, এখানে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। একটু খেয়াল করো, এখানে এটা হচ্ছে রম্বসের বৃহত্তম কর্ণ, আর এটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ। তাহলে এটা হচ্ছে ও, তাহলে রম্বসেরও কিন্তু কি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে 54 সেন্টিমিটার, এদিকে 27, এদিকেও কি 27, 27 দুগুণে 54। তো এখন আমাদেরকে বের করতে হবে বিডি কর্ণ। তো বিডি কর্ণের জন্য আমরা যদি ও বি বের করি, তাহলে আমাদের এখানে কাজটা শেষ হয়ে যাবে। ফলোনেন্স দিয়ে সেম ভাবে করতে পারো। আরো একটা উপায় আছে, সেটা হচ্ছে কি আমরা জানি রম্বসের কর্ণদ্বয় যখন একজন আরেকজনের উপরে যখন ছেদ করে, মানে এটা যখন একজন আরেকজনকে মানে ছেদ করে যায়, তখন এরা প্রত্যেকে সব জায়গাতে কি করে সমকোণ উৎপন্ন করে, যেগুলো সব সমকোণ। তো সমকোণ উৎপন্ন করলে তার মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে এওবি ত্রিভুজ যেটা, বা এই যে এওডি, তারপর সিওডি, বিওসি, এগুলো সবগুলো এক একটা কি সমকোণী ত্রিভুজ। আমরা যদি এওবি ত্রিভুজটাকে যদি আমরা এখানে ধরি, তাহলে এওবি ত্রিভুজটা এখানে কি সমকোণী ত্রিভুজ। তাহলে এওবি সমকোণী ত্রিভুজই আমরা জানি সমকোণী ত্রিভুজে কিন্তু বাহুর দৈর্ঘ্য বের করা যায় কি দিয়ে, পিথাগোরাস দিয়ে কেমন। তো এখানে অলরেডি আমাদের প্রত্যেকটা বাহু কি 45 আছে, প্রত্যেকটা বাহু এখানে 45 করে আছে। তাহলে আমরা এখানে বাইরে করবো অভির মান। তাহলে এটা যেহেতু সমকোণ, একটু খেয়াল করো, এটা সমকোণ, তার মানে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এটা ধরতে পারি আমরা। তাহলে আমরা এখন লিখবো এ ও বি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এখানে হচ্ছে আমাদের পিথাগোরাস যদি আমরা ব্যবহার করতে যাই, তাহলে হচ্ছে আমাদেরকে এখানে লিখতে হবে এই যে এটা যেহেতু অতিভুজ, তাহলে এ বি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার আমরা দিলাম ও এ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে আমরা লিখলাম, লেখার পরে এ বি এর মান হচ্ছে কত 45 স্কোয়ার সমান হচ্ছে ও এর মান হচ্ছে কত 27 স্কোয়ার, প্লাস ও বির মান তো বের করতে হবে। তাহলে এখানে আমরা যদি ও বিটাকে লিখে নিই, আর 27 স্কোয়ারের পাশে প্লাস বসে গেলে হবে কি মাইনাস, একসাথে করে ফেলবো আমরা এটা। 45-এর উপরে স্কোয়ার দিলে কত হয়, 45 স্কোয়ার দিলে হয় 2025, মাইনাস 27-এর উপরে স্কোয়ার দিলে কত হয় 27 স্কোয়ার, এটা হয় 729। আচ্ছা, এ পাশে স্কোয়ার পাশে গেলে হবে কি রুট ওভার, কেমন 2025 থেকে আমরা যদি 2025 থেকে 729 বিয়োগ দিই, তাহলে কত হয় 1296। তাহলে 1296 আমাদের ওবি এর মান। সুতরাং ওবি ইকুয়াল ওবি এর মান রুট ওভার 1296, তাহলে রুট করলে 1296 36 হয়। তাহলে ওবির মান কত 36। তাহলে আমরা ওবির মান যদি 36 পেলাম, তাহলে লিখবো সুতরাং বৃহত্তম কর্ণ, বৃহত্তম কর্ণ সমান হচ্ছে 2 ইন্টু 36, মানে ডাবল হয়ে যাবে আর কি 72 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অপর কর্ণ, বৃহত্তম কর্ণ আর কি। এখন হচ্ছে আমরা যদি বৃহত্তম কর্ণ দিয়ে যদি কি বের করতে যাই, ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাদেরকে এখানে কাজ করতে হবে কি, জাস্ট একটা ছোট কাজ, সেটা হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে সুতরাং রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু কর্ণদের গুণফল। কর্ণ একটা হচ্ছে কত 54, আর একটা হচ্ছে কত 72, একটু আগে বের করলাম। তাহলে জাস্ট আমরা এটাকে গুণ করে ক্যালকুলেশন করে দিব। এই যে 54 গুণ হচ্ছে 72, তারপর হচ্ছে আমরা এটা গুণ করার পরে ভাগ দিব কত দিয়ে, 2 দিয়ে, তাহলে 1944, 1944, এটা হচ্ছে আমাদের বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা
এই যে রম্বসের ক্ষেত্রফলটা বের করলাম, আমাদের কাছে যা চাইলো আর কি, যে 10 নম্বর প্রশ্নে যা চাইলো আমরা এটা বের করলাম। তো আশা করি প্রত্যেকে আজকের এই যে 6 থেকে 10 পর্যন্ত প্রশ্নের সমাধান প্রত্যেকে ভালো করে বুঝেছো। যদি এরপরে তোমাদের অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাইবা। আর এরপরে কোন অধ্যায় নিয়ে তোমাদের ভিডিও চাও বা ভিডিও লাগবে, বা কোন বিষয়ের উপরে কোন টপিকসে তোমাদের ভিডিও লাগবে, এটা অবশ্যই কমেন্টে জানাইবা। আর প্রয়োজনে আমার যদি ভিডিওগুলো তোমরা ভালো লেগে থাকে, তাহলে যে আরো এইভাবে ভিডিও পেতে চাও, অবশ্যই আমাকে উৎসাহ দিবা। আমাকে উৎসাহ দিয়ে তারপর আবার হচ্ছে তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তাহলে আমার ভিডিও আপলোড করলেই তোমরা ভিডিও প্রথমে পেয়ে যাবা। কেমন? তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।